নীরা সময়ের মধ্যে শোরুমে চলে এসেছে। কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে তাকে। তবে কেউ প্রথম প্রথম এই কাজ পরিপক্কতার সাথে করতে পারে না। তাই পুরনো একজন সবসময় নীরার আশেপাশে আছে। শোরুমের ভেতরটা সুন্দর, বাহিরটাও সুন্দর। জায়গা ভালো পজিশনে হওয়ায় কাস্টমারও কিছুক্ষণ পরপরই আসছে। এখানে যারা আছে সবাই খুব মিশুক ধরনের। এত এত ভালোর মাঝেও নীরার ভালো লাগছে না। অস্থির অস্থির লাগছে। মনে হচ্ছে এখনই হয়তো দম আটকে যাবে বা অজ্ঞান হয়ে যাবে। মাথা ঘোরাচ্ছে তার, চোখ বন্ধ হয়ে আসছে। চারপাশ কেমন অন্ধকার লাগছে। মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে ফেলতেই পাশের মেয়েটা খেয়াল করলো নীরা অসুস্থ হয়ে পড়েছে। নীরা পড়ে যাবে তখনই মেয়েটা তাকে ধরে নিল, বসিয়ে দিল চেয়ারে। নীরা পানি চাইলে মেয়েটা বোতল হাতে ধরিয়ে দিল। তোমার খারাপ লাগছে? আসলে আমার মাথা ঘোরাচ্ছে, দাঁড়িয়ে থাকতে পারছি না। ম্যামের থেকে ছুটি চাইলে কি দেবেন? আমি জানি না কেন এমন হচ্ছে। গাড়িতে তুলে দেব তোমায়? আমি আন্টিকে বলে দেব, খুব উপকার হতো। আচ্ছা তুমি একটু রেস্ট নাও, শরীর একটু ভালো হলে আমি গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি। কেমন লাগছে এখানে আপনার? নীরা বলতে বলতে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো সাদমান। নীরার পাশের মেয়েটা এগিয়ে এসে বলল, স্যার নীরা একটু অসুস্থ, মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। কি বলছেন? নীরার দিকে এগিয়ে এলো সাদমান, কপালে হাত ঠেকিয়ে বলল, কই জ্বর নেই তো। নীরা সাদমানের দিকে মুখ উঁচু করে তাকালো, শান্ত গলায় বলল, আমাকে বাড়ি পৌঁছে দেবেন একটু? হ্যাঁ কিন্তু অসুস্থ, তাহলে এখানে আসতে গেলেন কেন? অসুস্থ ছিলাম না, এখানে এসে মিনিট 15 হলো খারাপ লাগছিল। আচ্ছা আপনার ব্যাগটা নিয়ে বাহিরে আসুন, আমি বাহিরে অপেক্ষা করছি। সাদমান বাহিরে যেতেই নীরা ঘড়িতে সময় দেখল, 10টা বাজতে চলেছে। তার মানে মৌ এখনও রান্নার জন্য রান্নাঘরে যায়নি। তবুও চিন্তা হচ্ছে তার। সে বেশ বুঝতে পারছে অতিরিক্ত চিন্তার কারণে তার এমন অস্বস্তি হচ্ছে। ব্যাগটা নিয়ে মেয়েটার থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল নীরা। যে করেই হোক আজকের দুর্ঘটনা আটকাতেই হবে তার। মানুষত্ব জলাঞ্জলি দিতে সে পারবে না। ফারাজ আর বেলা তৈরি হয়ে নিচ্ছে। ওয়াহাজ কিছুক্ষণ আগেই কল করেছিল, তাদের এখনই যেতে বলেছে। কারণ প্রথমে ওয়াহাজ জানাতে চায়নি, কিন্তু বেলার জোর জবস্তির কাছে সে হেরে গিয়ে বলে দিয়েছে বেলা ফুপু হতে চলেছে। বেলার সে কি আনন্দ! সে সাথে সাথে ফাহমিদা বেগম এবং মুহিব সাহেবকে জানিয়েছে, বলেছে সে এখনই গিয়ে দেখা করতে চায় মোয়ের সাথে। ফাহমিদা বেগম আর আপত্তি করেননি। তিনি বেলা আর ফারাজকে যেয়ে দেখা করে আসতে বলেছেন। দুইজন তৈরি হচ্ছিল এমন সময় ফাহমিদা বেগম দরজায় এসে জিজ্ঞেস করলেন, ফারাজ মোয়ের বাসায় যাওয়ার সময় মিষ্টি নিয়ে যাবি, খালি হাতে যেন না যাস। মামা হচ্ছিস কিন্তু। ফারাজ মৃদু হেসে বলল, ওসব তোমাকে ভাবতে হবে না আম্মা। টাকা আছে কাছে, আমি কিছু দিব? আম্মা ডাক্তার আমি, বেকার না আলহামদুলিল্লাহ, আমার কাছে যথেষ্ট আছে, তুমি চিন্তা করো না। ফাহমিদা বেগম চলে যেতেই বেলা বলে উঠল, কত টাকা আছে আপনার কাছে? ফারাজ বেলার কাছে এগিয়ে গিয়ে চোখে চোখ রেখে বলল, কত চাই তোমার? বেলা মৃদু হেসে বলল, কত আছে সেটা না জেনে কিভাবে পরিমাণটা বলি? চেম্বারে যে পরিমাণ রোগী আছে সেটা পাশে 3-4টা মিলেও এরকম রোগী পাই না। অন্যান্যদের চেয়ে টাকা কম রাখি, চিকিৎসা ভালো দিই বলে আমার ওখানে বেশি ঝোঁক সবার। সেই হিসেবে একদিনের উপার্জনে তোমার এই ছোট্ট হাত ভর্তি হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আমি তবে স্বর্ণ ছাড়া ওই বাড়িতে যাব না। বেলার কথায় মুচকি হাসলো ফারাজ। বেলার গালে হাত রেখে বলল, মাত্র তো খবর শুনলে, এখনই স্বর্ণ দিয়ে কি করবে? ভাবি এত ভালো খবর দিল, ভাবি পাও না এটা। ঠিক আছে বউ, যেটা বলবে সেটাই হবে, তবে তার আগে আমার কিছু চাই। বেলা ভুরু কুচকে জানতে চাইল কি? ফারাজ মাথা বাঁকা করে গাল এগিয়ে দিয়ে বলল, গালে একটা চুমু। বেলা হাত দিয়ে ফারাজের গাল সরিয়ে দিয়ে ফিক করে হেসে ফেলল। হেসে বলল, বাসা এসে পরে দিব, এখন চলুন। আমার তর্স হয়েছে না। বাসা কাছাকাছি হবার খুব বেশি দেরি হলো না মৌদের বাসায় পৌঁছাতে। নিজেদের বাসা থেকে বেরিয়ে আগে স্বর্ণের দোকানে গিয়েছিল তারা। সুন্দর একটা রিং পছন্দ করে মোয়ের জন্য নিয়েছে। সেখান থেকে সারা রাস্তা বেলা নিজের মনে হেসেছে। ফারাজ ড্রাইভ করার পাশাপাশি গ্লাসের দিকে তাকিয়ে বেলাকে দেখেছে সে। গাড়ি বাসার সামনে এসে থামতেই বেলা নামার জন্য নড়তেই ফারাজ বলে উঠল, এখনই নেমো না, গাড়ি ভেতরে রাখবো। বেলা চুপচাপ বসে রইল। গেট খুললে ফারাজ গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করলো। গাড়ি থামতে বেলা আর এক মুহূর্ত দেরি করলো না, নেমে সোজা ফ্ল্যাটের দিকে রওনা দিল। সিঁড়ি বেয়ে সোজা ফ্ল্যাটের সামনে উপস্থিত হলো।
ফারাজ এসে দাঁড়াতেই বেল চাপলো বেলা। ওয়াহাজ এসে দরজা খুলতেই বোনের হাসি মুখ দেখে মুখে হাসি ফুটলো ওয়াহাজেরও। দুইজনকে ভেতরে আসতে বলল সে। বেলা সোজা গিয়ে মৌকে জড়িয়ে ধরলো। আজ তার খুব খুশির দিন। কতদিন কোনো ছোট বাচ্চার আগমনী বার্তা পায়নি সে। ছোট ছোট আঙুল ছুঁয়ে দেখা হয় না, ছোট নরম ঠোঁট নিজের গালে ঠেকিয়ে চোখ বন্ধ করে আদর অনুভব করা হয় না। কি ভালো খবর দিলে ভাবি, বলেই আর একবার জড়িয়ে ধরলো বেলা। আবার বলে উঠল, শোনো, এখন থেকে সাবধানে থাকবে। বাসার কোনো কাজ তোমার করতে হবে না, কাজের লোক রেখে দাও একটা। 24 ঘন্টা যেন বাসায় থাকে। বাসার সব কাজের পাশাপাশি সে যেন তোমার খেয়াল রাখে। ওয়াহাজের দিকে তাকিয়ে আবার বলল, ভাইয়া তুমি তো সবসময় বাসায় থাকো না, নীরাও চাকরি পেয়েছে, সারাদিন বাহিরে থাকবে। ভাবি শুধু একা বাসায় থাকবে। তুমি একজন মহিলা জোগাড় করো, ভাবিকে একা বাসায় রেখো না। কোনো কাজ যেন সে না করে। মৌ হেসে বেলার চিবুকে হাত রেখে বলল, ফুপির দায়িত্ব এত তাড়াতাড়ি শুরু করতে চলে এসেছেন? অবশ্যই, ফুপু বলে কথা। বলে না, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। ওর তো আর মায়ের বোন নেই, আমিই আছি, আমার দরদ অবশ্যই বেশি থাকবে। নীরাকে সাদমান অনেকক্ষণ আগেই বাসার সামনে নামিয়ে দিয়ে গেছে। বাসায় এসেই খুশির খবরটা পেয়েছে সে নিজেও। এরপর থেকে ময়ের আশেপাশে আছে সে। এত খুশির দিনেও মন থেকে ভয় কিছুতেই সরছে না তার। বারবার রান্নাঘরের দিকে দেখছে সে। বেশ কিছুক্ষণ আড্ডা চলল সবার। বেলা নীরার পাশেই বসেছিল এতক্ষণ। বেলাকে উঠতে দেখে নীরা তড়িৎ গতিতে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ আপু? কোথাও না, একটু ওয়াশরুম থেকে আসছি। নীরা আর কিছু বলল না। বেলা বেরিয়ে গেল। নীরার বুক কাঁপছে। কে রান্নাঘরে যাবে? আর একটা অঘটন ঘটবে, সেটা ভাবতেই আবার খারাপ লাগতে শুরু করেছে তার। এইদিকে তার হাতের ফোনটা বারবার বাজছে। কেউ কল করছে তাকে। আলো জ্বলছে আবার বন্ধ হচ্ছে। মিনিট কয়েক পর বেলা দরজার সামনে এসে বলল, তোমরা সবাই বসো, আমি চা করে আনছি। চা খেতে ইচ্ছে করছে। বেলার কথা কানে পৌঁছাতেই চকিতে দাঁড়িয়ে গেল নীরা। কেঁপে উঠল বুক। বলল, আপু তুমি বসো না প্লিজ, আমি চা করে আনছি। বেলা সিরিয়াস মুডে বলল, হুম, তুমি গল্প করো, আমি আসছি, বেশি সময় লাগবে না। নীরা শ্বাস টানল। কারো ক্ষতি সে করতে পারবে না, এতে যা হবার হোক। কারো কথায় ভালো মানুষগুলোর ক্ষতি সে করতে পারবে না। সে সিদ্ধান্ত নিল রান্নাঘরে সে যাবে। প্রয়োজনে নিজের কিছু হয়ে যাক, তবুও এই মানুষগুলোর ক্ষতি সে করবে না। নীরা এগিয়ে গেল, বেলাকে হাত ধরে টেনে রুমে নিয়ে বলল, তুমি এখানে বসো, আজ আমি চা করব। আর কোনো কথা না আপু। বেলা আর কিছু বলল না। মৃদু হেসে নীরার গালে হাত রেখে ইশারায় নীরাকে যেতে বলল। নীরা ধীর পায়ে রান্নাঘরে গেল। সিলিন্ডারের দিকে তাকাতেই তার দম আটকে আসছে। ওটায় হাত দিলেই যে বিস্ফোরণ ঘটবে, আর তারপর নীরা বিদায় নেবে এই পৃথিবী থেকে। হাত পা কাঁপছে তার। কাঁপা কাঁপা হাতে পাতিলে পানি নিয়ে চুলায় বসালো। চোখ বন্ধ করে বুকে বাম হাত চেপে ডান হাত দিয়ে সিলিন্ডারের গ্যাসের লাইনের সার্কিট অন করলো। মনে হলো এখনই সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু সে বুঝলো কিছুই হলো না। চোখ খুলতেই পাশে ওয়াহাজকে দেখে চোখ বড় বড় হয়ে গেল তার। আমতা আমতা করে বলল, ভাইয়া আপনি? ওয়াহাজ কঠোর মেজাজে শোধালো, কে তুমি? কে পাঠিয়েছে তোমাকে? ওয়াহাজ কঠোর মেজাজে শোধালো, কে তুমি? কে পাঠিয়েছে তোমাকে? নীরা কিছু না বলে মাথা নিচু করে ফেলল। ওয়াহাজ আবার বলল, তুমি হয়তো আমার সম্পর্কে জানো না। ওয়াহাজকে না জেনেই তার ক্ষতি করতে এসেছো। আমার বাড়িতে আমার মানুষদের মারার প্ল্যান? সাহস আছে বটে। নীরা এতক্ষণে রান্নাঘরের বাইরে একবার দেখে দুই হাত একসাথে করে অনুনয়ের স্বরে বলল, ভাইয়া প্লিজ, সবার সামনে আমাকে খারাপ বানাবেন না। আমি কারো ক্ষতি করব না বলেই নিজেই রান্নাঘরে চলে এসেছি। গেলে আমারই প্রাণ যেত। তোমার আগে রান্নাঘরে এসেছিলাম আমি। সিলিন্ডারের অবস্থা খারাপ দেখে সন্দেহ হয়। ক্যামেরার ফুটেজ দেখে মিস্ত্রি এনে ঠিক করে নিয়েছি। তুমি হয়তো বুঝতে পারোনি, পুরো বাড়িতে লোকানো ক্যামেরা লাগানো। তুমি আসার পরের দিনই তোমার আড়ালে লাগানো হয়েছে। বাড়িতে থাকি না সব সময়, এখানে কি হচ্ছে না হচ্ছে সব ফোনে দেখতে হতো। সাদমান সব ওয়াহাজকে কথা শেষ করতে না দিয়েই বলে উঠল, আপনারা দুইজন জানেন এসব? হ্যাঁ, সাদমানকে আমিই বলেছিলাম তোমাকে এখানে রাখতে। তোমার কি মনে হয় যে একজন দায়িত্বপ্রাপ্ত অফিসার সে ভালোভাবে না জেনে একজন অপরিচিত কাউকে কারো বাড়িতে তুলে দেবে? এবার বলো, এখানে কে পাঠিয়েছে? নীরা চুলা বন্ধ করলো। নরম স্বরে বলল, আমি আপনাদের কোনো ক্ষতি করব না। আমি রাতে সব কিছু বলি।
ওয়াহাজ কঠোরভাবে বলল, আজকেই বাড়ি থেকে বেরিয়ে যাবে। মৌবার বাজিয়াকে কিছু একটা বুঝিয়ে, শত্রুকে কাছে রাখতে নেই। শত্রু চোখের আড়ালে যতটা থাকবে ততটা শান্তি। যাতে আবার কিছু মেশানোর সাহস করবে না তো? তোমাকে বিশ্বাস করা যায় না। নীরা মৃদু হেসে বলল, ভয় নেই, কাউকে মারবো না। ওয়াহাজার কিছু না বলে সাথে সাথে রুম থেকে বেরিয়ে গেল। বিকেলে সাদমান এলো ওয়াহাজের বাসায়। ফারাজার বেলা দুপুরেই বাসায় ফিরে গিয়েছে। ওয়াহাজ বেলাকে আগেই কিছু জানায়নি। সব কিছু পরিষ্কার হওয়ার আগে বোনের মাথায় আবার চিন্তা ঢুকে দিতে চায় না সে। ওয়াহাজ আর মৌ একসাথে বসেছিল। নীরা ছিল পাশের রুমে। সাদমানের গলা ওয়াহাজের রুমে শুনে বুকটা কেঁপে উঠল নীরার। কল লিস্টের টপে থাকা ব্যক্তিটার নম্বরে আবার কল লাগালো। রিসিভ হতে বলল, হ্যালো। ওপাশ থেকে ভরাট পুরুষালী গলায় কেউ গালি দিয়ে বলল, এই তোরে না কইছি এই নাম্বারে কল দিবি না? তারপরেও কেন এই নাম্বারে কল দিছস? জানের মায়া নাই তোর? নীরা শুকনো ঢোক গিলে বলল, আমি আপনার হয়ে আর কোনো কাজ করতে পারবো না। ওরা আমাকে সন্দেহ করেছে। বাসায় পুলিশ আসছে, হয়তো আমারে নিয়ে যাবে। আমাকে অত্যাচার করেও লাভ হবে না। আমি আমার জান দিতে পারি, কিন্তু দয়া করে আমার ভিডিও ছাড়বেন না। আমি আপনার খবর কিছুতেই পুলিশে দিব না। লোকটা যেন দাঁতে দাঁত চেপে বলল, নিজের জানের ভয় থাকলে তুই এখনই বাড়ি থেকে পালা। এত সময় দিয়েছি, একটাকেও মারতে পারিস না তুই। এবার আমারই কিছু করতে হবে। আর তোর ভিডিও, তার কথা ভুলে যা তুই। তুই পুলিশকে কিছু বলার আগে আমি ভিডিও নেটে ছেড়ে দিব। ভিডিও কি তোকে আগে পাঠিয়ে দেব? নীরার গলা ভারী হলো। এত দিনের চাপা দুঃখ যেন এবার বেরিয়ে এলো। বলল, বাঁচতে দিন না আমায় প্লিজ। কাজ শেষ করে বেরিয়ে আয়। যেভাবেই হোক পরিস্থিতি উল্টে দে, নইলে আমি কোনো কিছুর গ্যারেন্টি দিতে পারছি না। বুকটা কেঁপে উঠল পুনরায়। ফোনের ওপাশ থেকে বন্দুকের আওয়াজ হতেই চিৎকার দিয়ে উঠল নীরা। হাত থেকে ফোনটা পড়ে গেল। পাশের ঘর থেকে সাদমান আর ওয়াহাজ দৌড়ে আসে। পেছন পেছন ছুটে আসে মৌ। নীরাকে কাঁদতে দেখে সাদমান আর ওয়াহাজ মুখ চাওয়াচাই করতে থাকে। সবাইকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে চোখের পানি মুছে নিল নীরা। সাদমানকে বলল, আমাকে প্লিজ বাঁচান। সাদমান এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কি বলছেন? কে মারবে? এবার কি সব আড়াল করার জন্য নতুন ফাঁদ পেতেছেন? নীরা আর এক ধাপ এগিয়ে এলো সাদমানের দিকে। মুহূর্তেই নজর নামিয়ে নরম গলায় বলল, আমি তো নিজের জীবনটাই দিতে চাচ্ছিলাম, সেটাও হলো না। ভালো হতো আমি মরে গেলে, কিন্তু নিজের সম্ভ্রম হারাতে চাই না। ভাই সব কিছুর পর্যবেক্ষণ করছিল এতক্ষণ। মৌ এখনও কিছু বুঝে উঠতে পারেনি। ওয়াহাজ মৌয়ের দিকে তাকিয়ে বলল, তুমি একটু রুমে যাও, নীরার সাথে কথা আছে। কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। ওয়াহাজ মৌয়ের দুই গালে হাত রেখে বলল, তুমি চিন্তা করো না, কিছু হবে না। তুমি চিন্তা করলে বাচ্চার উপর ইফেক্ট পড়বে। প্লিজ এইসব নিয়ে ভেবো না। মৌ ওয়াহাজের চোখে চোখ রেখে বলে উঠল, তুমি সবসময় কেন আমাকে আড়ালে রাখো? কেন জানতে দাও না? জীবনে ভালো থাকতে সব কিছু জানতে হয় না। জানার পরিমাণ বাড়লে অশান্তির সৃষ্টি হয়। মৌ চলে যেতে ওয়াহাজ দরজায় ছিটকিনি আটকে দিল। নীরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চারপাশের কোনো কিছু যেন সে শুনছে না। নীরাকে বসতে বলে সাদমান আর ওয়াহাজও বসলো। দুজনকে বসতে দেখে নীরা ধপ করে বসে পড়ল। নিচু স্বরে বলল, আপনাদেরকেও মেরে ফেলতে উঠে পড়ে লেগেছে। আমাকে এর মাঝে কিভাবে জড়িয়ে নিয়েছে আল্লাহ জানে। আমি আমার প্রাণের মায়া করি না, কিন্তু যতদিন বেঁচে আছি ততদিন নিজের সম্মানহানি সহ্য করতে পারবো না। সাদমান কঠোর গলায় বলল, কি হয়েছে স্পষ্ট করে বলুন। নীরা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কিছুক্ষণ চোখ বন্ধ করে থেকে ওয়াহাজের দিকে তাকালো। মাথা নিচু করে বলল, আমাকে বিষ দেবেন? আমাকে কেউ বাঁচতেও দেবে না। এখন এত মানুষের চোখে খারাপ হয়ে বাঁচতেও ইচ্ছে করে না। ওয়াহাজ নীরার কথার উত্তরে কিছু না বলে শোধালো, কে তুমি? এখানে আমাদের ক্ষতি করতে কেন এসেছো? কি করেছি তোমার? নীরা হাতের উল্টো দিক দিয়ে চোখ মুছে বলল, আপনারা আমাকে সন্দেহ করলে প্রথমে কেন ধরেননি? কেন শুধু শুধু মায়ায় জড়ালেন? নীরা, আমি কিছু জিজ্ঞেস করেছি, আমি জানি না। কি জানো না? কে আমাকে পাঠিয়েছে মানে? সাদমান পাশ থেকে বলে উঠল, সেই দিনের ঘটনা মিথ্যা ছিল, যেদিন আপনি ফারাজের গাড়ির সামনে এসে পড়েছিলেন। নীরা ওপর নিচ মাথা নাড়ল। সাদমান অবাক হলো না, কারণ কোনো কিছু ঘটানোর আগে এরকম কিছু অঘটন ঘটাতেই হয়। সাদমান চোখ মুখ শক্ত করে বলল, ফোন দিন আপনার।
নীরা সাদমানের দিকে তাকালো, নিজের ফোনটা সাদমানের হাতে দিল। সাদমান ফোনটা নিয়ে এটা ওটা চেক করতে থাকলো। ওয়াহাজ বলে উঠল, এক প্রশ্ন আমি তোমাকে বেশ কয়েকবার জিজ্ঞেস করেছি, আমার ধৈর্যের পরীক্ষা নিও না, আগাগোড়া সব বলো। নীরা শুকনো ঢোক গিলে বলল, আমার ওয়াশরুমের ভিডিও তার কাছে আছে, আমি জানি না এই ঘটনাটা কিভাবে ঘটলো বলে কেঁদে ফেললো নীরা। সাদমান ফোনের ওপর থেকে চোখ সরিয়ে নীরার দিকে তাকালো, বুঝলো চোখের এই পানি মিথ্যা হতে পারে না। ওয়াহাজ বলল, সত্যি বললে সাহায্য পাবে, আর মিথ্যা বললে সাজা, সিদ্ধান্ত তোমার। নীরা ফুপিয়ে উঠল, বলল, আমি ন্যাশনালে নতুন ভর্তি হয়েছি, যে বাসায় উঠেছিলাম সেখানে এই ঘটনা ঘটেছিল। একদিন আমার ফোনে কল এলো, মেসেঞ্জার চেক করতে বলল, মেসেজ চেক করে আমার নেগেটিভ ভিডিও পেলাম। আমাকে যা যা বলা হয়েছে বা হচ্ছে সেগুলো করার চেষ্টা করে যাচ্ছি। আমাকে বলেছে আমি তার কথা মতো কাজ না করলে ভিডিও ভাইরাল করে দেবে। কি কি করেছো তুমি? নীরা মাথা নিচু করে বলল, ওনার কথা মতো এই বাড়িতে এসেছি। আপনাকে আর বাজিয়া আপুকে মারার কথা ছিল। চোয়াল শক্ত হলো ওয়াহাজের, কঠিন স্বরে বলে উঠল, কে সে? নাম জানি না, কিভাবে খুঁজে বের করব তাকে জানি না, তবে তার নাম্বার এখানে আছে। তোমার কি মনে হয় এখনও তাকে এই নাম্বারে পাওয়া যাবে? বলদ লাগে। বেশ কিছুক্ষণ কথা চলল তিনজনের। এক পর্যায়ে নীরা বলে উঠল, রিমন নামে কেউ পরিচিত আছে? একদিন কথায় কথায় বলেছিল আপনাকে ধ্বংস করতে না পারলে তার নাম রিমন নয়। ওয়াহাজ মনে করার চেষ্টা করলো। বেলার কথা অনুযায়ী অতীত ঘেটে কিছু মনে পড়তেই চোখ বড় বড় করে জোর গলায় বলে উঠল, রিমন। ওয়াহাজ রুম থেকে বেরিয়ে যেতেই নীরা সাদমানের দিকে তাকালো, মৃদু গলায় বলল, আমি আপনার ব্যবহারে অন্য কিছু বুঝেছিলাম, বুঝেও আমি নিজেকে আপনার কাছে থেকে দূরে রেখেছিলাম। আপনার তালে তাল মেলায়নি, তবে আপনার আজকের ব্যবহারে মনে হচ্ছে সব কিছু মিথ্যা। ভাগ্যিস মন নরম হয়নি আমার। আপনার প্রতি মন নরম হলে তো আমি এতক্ষণে শেষ হয়ে যেতাম। কিছু মানুষের আসল রূপ জানলে মরে যেতে ইচ্ছে করে। আপনার এতদিনের ব্যবহার, আমাকে নিয়ে ভাবা, অন্যরকম অনুভূতির সৃষ্টি করার চেষ্টা, সব কিছুই মিথ্যা ছিল। সাদমান বেশ স্বাভাবিক গলায় বলল, সব কিছু ওয়াহাজ ভাইয়ের প্ল্যান ছিল। আপনার সব কিছু অভিনয় ছিল? জি, আপনার মতোই। আপনি বলেছিলেন গ্রাম থেকে সেই লোকের সাথে এসেছেন, লোককে জেলে রাখা হয়েছিল, জামিনও পেয়েছে হয়তো। সেরকম কোনো কেস না। বিস্ময়কর ব্যাপার হচ্ছে ফারাজের গাড়ির সামনে কিভাবে আসলেন? নীরা কিছুক্ষণ চুপ থেকে বলল, সব সময় সব কিছু নজরে আছে একজনের, তবে ওনার গাড়ির সামনে যে পড়েছিলাম এটাও কল করে বলা হয়েছিল, সময় হিসেব করে বলে দিয়েছিল হয়তো। আমাকে যেভাবে বলেছে সেটাই করেছি। তার মানে সবাইকে আগে থেকে চিনতেন? বলে ভুরু কুঁচকে তাকালো সাদমান। নীরা ওপর নিচ মাথা নাড়ল। এবার সে জিজ্ঞেস করলো, আপনারা আমাকে সন্দেহ করে সেই দিনই ধরেননি কেন? সন্দেহ আমি করিনি, করেছিল ওয়াহাজ ভাই। আপনার সব কথা তাৎক্ষণিকভাবে জানা যেত না, কেউ কেউ জান দিয়ে দেয় কিন্তু সত্য বলে না। আপনার সত্যতা জানতে সব রকম পারিবারিক ছোঁয়া দেওয়া হয়েছে, ভালো ব্যবহার, ভালোবাসা, সাহায্য, সব কিছুই দিয়ে আপনার এই রূপটা বের করে আনা হয়েছে। বিশেষ করে আমার করা ব্যবহার আপনাকে বাধ্য করেছে যে এখানে সবাই আপনাকে বিশ্বাস করে নিয়েছে। আমি আপনার প্রতি কঠোরতা প্রকাশ করলে আপনি সচেতন হতেন, ভুল করতেন না। এই যে ব্লাস্ট করে ভাবিকে মারার কথা ভেবেছিলেন, কিন্তু সেটা করতে পারেননি। মানুষের ভালো ব্যবহার অনেক কিছুই বদলে দিতে পারে। সাদমান একটু থেমে আবার বলল, সেদিন আপনার ফোনে কিছু পাওয়া যায়নি কেন? কারণ কম দামি বাটন ফোন দিয়ে যোগাযোগ হতো। আপনি উপস্থিত হওয়ার আগেই সেটা পাশের নালাতে ফেলে দিয়েছিলাম। কাঁচা খেলোয়াড় নয়। তাহলে যে আপনাকে পাঠিয়েছে? নীরা সাদমানের দিকে কিছুক্ষণ চেয়ে রইল, তারপর বলল, আপনার অন্তত পুলিশ না হয়ে অভিনেতা হতে হতো। দারুণ অভিনয় করেছেন আপনি। যে কেউ আপনার অভিনয়ে ডুবে মরতো। আমি একটুও ধরতে পারলাম না। কি অভিনয় আপনার! খুনের চেষ্টার জন্য আপনাকে গ্রেপ্তার করা হবে হয়তো। ফাঁসি চাই প্লিজ। এত এত অমানুষের মাঝে আর বাঁচতে ইচ্ছে করছে না।
বেঁচে থাকলে ভয়, লজ্জা, অপরাধবোধ সব কিছু নিয়েই বাঁচতে হবে। সেটা পারবো না আমি। সেটাকে বেঁচে থাকাও বলে না। নীরা একটু থেমে বলল, আমি আপনাকে বিশ্বাস করেছিলাম। অন্যদের মতো ভালো ব্যবহারটুকুই করতেন। এত বেশি ভালো হবার প্রয়োজন ছিল না। একটা কথা বারবার বলবেন না নীরা। বলার সুযোগ করে দিয়েছেন তো। কই, অন্য কাউকে তো কিছু বলছি না। আপনার কথা, আপনার তাকানো, আপনার হাসি সব কিছু ভিন্ন ছিল। প্রেমে পড়েছেন? অসম্ভব কিছু। খুন করতে এসে প্রেমে পড়া ভালো দেখায়? আপনাকে তো খুন করতে আসেনি। এবার আর কিছুই করতে হবে না। জেলে শুয়ে বসে সময় কাটাবেন। নসিবে থাকলে সেটাই হবে। তবে আমার সারা জীবনের কথা থাকবে। আপনি এতটুকু না করলেও পারতেন। রুম থেকে বেরিয়ে এলো সাদমান। কপালে জোরে জোরে কচলাতে থাকলো। খারাপ লাগছে তার, ভীষণ খারাপ লাগছে। পছন্দ করতে শুরু করা মানুষটার এমন সত্য বেরিয়ে আসবে কে জানতো। ওয়াহাজ সামনে এসে দাঁড়াতেই সাদমান বলে উঠল, ভাইয়া, ওনাকে তো সন্দেহ করার মতো সেদিন কিছুই ছিল না। এক রাতের জন্য এখানে রাখতে চেয়েছিলাম। আপনারাই বললেন ও এখানেই থাকবে। আমি তো নীরার ব্যাপারে কোনো ক্লু পাইনি সেই দিন। ফোনে কিছুই ছিল না। সে এখন বলছে আগের ইউজ করা ফোনটা ফেলে দিয়েছিল। আপনি ওকে সন্দেহ করেছেন, এই কথা আমাকে জানাননি কেন? আজ ওকে ঠিকই বলেছেন যে আমি সব কিছুই জানি। আমাকে জানালে আমার জন্য একটু ভালো হতো। আপনার বাড়িতে থাকতো। আপনি না জানালে আমি কিভাবে জানবো? ওয়াহাজ একবার রুমের দিকে তাকিয়ে আবার সাদমানের দিকে তাকালো। বলল, তোমাকে বললে তুমিও সন্দেহর নজরে দেখতে। ওর সাথে ভালোভাবে মিশতে পারতে না। বড় ভুল করে ফেলেছেন ভাইয়া। কি হয়েছে? রায় দেবে? তুমি কোনোভাবে ওই মেয়েটার প্রেমে পড়ে যাওনি তো? সাদমান কিছুক্ষণ নিশ্চুপ ওয়াহাজের দিকে চেয়ে রইল। তারপর বলল, একটা ছেলে একটা মেয়ের প্রেমে পড়তেই পারে। সেটা কি অসম্ভব কিছু? আপনি তো আমাকে কিছু বলেননি। আর সকাল পর্যন্তও নীরা আমার চোখে একটা ভালো অনাথ আর সভ্য মেয়ে ছিল, যাকে আমি পছন্দ করতে শুরু করেছিলাম, ভালোবাসতে শুরু করেছিলাম। একটা অপরাধীকে ভালোবাসি আমি। আইনের লোক হয়ে কি ছেলে মানুষটাই না করে ফেললাম আমি। বেলার কিছুক্ষণ আগে কল এসেছিল। ওয়াহাজ কল করে সবটা জানিয়ে দিয়েছে। নীরাকে থানায় নিয়ে যাওয়া হবে, সেটাও বলেছে ওয়াহাজ। সব কিছু জানার পর বেলার আর শান্তিতে নিঃশ্বাস নেওয়া হচ্ছে না। রিমনের লোক বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। তবে রিমন একটা বড় ভুল করেছে, আর সেটা হলো নীরার মতো মেয়েকে বেছে নিয়েছে। বেলা জানে খুব কাছ থেকে নীরাকে সে চিনেছে। খুনের মতো কাজ নীরাকে দিয়ে কখনোই হবে না। মেয়েটা ফেঁসে গেছে নিজের সম্মানের জন্য। নীরা এত কিছু করার পরেও বেলার কাছে নিরপরাধ, কারণ সে পরিস্থিতির শিকার। আর সাদমান নীরাকে পছন্দ করে, সেটা বেলা সেদিনই বুঝেছিল, যেদিন নীরা শাড়ি পরেছিল। মুগ্ধ হয়ে তাকিয়েছিল সেই দিন। বেলা সারা রুমে পায়চারি করছে। নীরার জন্য তার প্রচণ্ড খারাপ লাগছে, অথচ তাকে ঘৃণা করা উচিত। কি করবে কিছুই বুঝতে পারছে না সে। বারবার রুমের এদিক থেকে ওদিক পায়চারি করছে। ভাবছে অচেনা নাম্বার থেকে তাকে কল করার ব্যাপারটাও নীরা জানতো। সাদমানকে জানানোর কথা নীরাই বলেছিল। সে যদি রিমনের হয়ে কাজ করতে চাইতো তাহলে এই উপদেশটা দিত না। নীরা নিজেও মনে মনে চাচ্ছিল রিমন ধরা পড়ুক। না, নীরার জন্য অসম্ভব খারাপ লাগছে বেলার। অনেকটা সময় একসাথে এক বিছানায় গল্প, হাসি, ঠাট্টাই কাটিয়েছে। সে নীরাকে চিনেছে। নীরা নিতান্তই ভালো একটা মেয়ে। ফারাজ রুমে এসে বেলাকে রুমের এদিক থেকে ওদিক হাঁটতে দেখে সামনে দাঁড়িয়ে গেল। বেলা উল্টো দিকে ঘুরতেই ফারাজের সাথে ধাক্কা খেয়ে কপালে ব্যথায় শব্দ করে কপাল কচলাতে লাগলো। ফারাজ সাথে সাথে অস্থির হয়ে বেলার কপালে হাত দিয়ে ঘষে বিছানায় এনে বসিয়ে দিল। খুব জোরে লেগেছে মাথায়? আপনার চিবুকে তো আরও জোরে লাগার কথা। নিজের গাল আর চিবুক না ঘষে আমার কপাল নিয়ে পড়লেন কেন? কারণ ব্যথা তোমার লেগেছে। রুমে এমন পায়চারি করছিলে কেন? কোন বিষয়ে চিন্তিত? মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। বেলা একটু বাঁকা হয়ে দরজার দিকে দেখলো। কেউ নেই দেখে বলল, ছাদে যাবেন এখন? হ্যাঁ প্লিজ। ফারাজ বেলার গালে হাত দিয়ে বলল, ঠিক আছে চলো। ঠিক আছো তুমি? বেলা ফারাজের চোখে চোখ রাখলো। ঢোক গিলে বলল, আমি আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো না, আমি শুনছি। তুমি বলো। ছাদে যেতে হবে। রুমে বলতে পারবো না। রুমে বলতে পারবে না? না,
যে কথা আপনাকে বলতেই আমাকে 10 বার ভাবতে হচ্ছে, সেই কথা বাবা মা জানলে আমার সাথে খুব খারাপ হবে। ফারাজ বেলার মুখের দিকে নীরব চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, তুমি তৈরি হয়ে নাও, আমরা বের হয়। তোমার হয়তো মন খারাপও, বের হলে ভালো লাগবে, আমিও তোমার কথা শুনতে পারবো। কফি খেতে অন্তত যাওয়া যাক। বেলা চুপ করে বসে কিছু একটা ভাবলো, উপায় না দেখে বলল, আমি 10 মিনিটে রেডি হয়ে নিচ্ছি। 10 মিনিট পর বের হওয়ার কথা হলেও বাড়িতে কিছু কাজে আটকে যায় বেলা। তার খেয়াল ছিল আজ বাড়িতে কাজের মহিলা আসেনি। শাশুড়িরও কোমরে ব্যথা বেড়েছে। পুরো ফ্ল্যাট মুছে ফ্যান চালিয়ে দিয়ে আবার ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল সে। আয়নায় যখন দেখছিল সব কিছু ঠিকঠাক আছে কিনা, তখন ফারাজ পেছনে এসে বেলার 2 বাহুতে হাত রেখে বলল, খুব কষ্ট হয়ে গেল তাই না? পুরো ফ্ল্যাট মুছতে হলো। বেলা মৃদু হেসে বলল, এগুলো তো কিছুই না, আমার সংসারের কাজ আমি করব না? ফারাজ স্বস্তির শ্বাস ফেলে বলল, এবার চলো, এখন গিয়ে ডিনার করে আসতে হবে একদম। বাবা মার জন্য পার্সেল নিয়ে আসবো তবে। ঠিক আছে, সেটা দেখা যাবে, চলুন আমি রেডি। ফারাজ বেলাকে এক পাশে জড়িয়ে নিয়ে মাথায় চুমু দিয়ে বলল, চলো, তুমি আম্মাকে বলে বের হও, আমি গাড়ি বের করি। বেলা মাথা নাড়িয়ে সায় দিল। ফারাজ গাড়ির চাবি আর ওয়ালেট নিয়ে বেরিয়ে গেল। অন্ধকার বেড়েছে, আকাশে অর্ধাকৃত চাঁদও দেখা যাচ্ছে। গাড়ির গতি অল্প, বেলার বুক কাঁপছে। কি হবে একটু পর? সব বলার পর ফারাজ বিষয়টা কিভাবে নেবে? আদৌ সব কিছু পজিটিভলি নেবে তো, নাকি এখানে সংসার ভাঙন তৈরি হবে? বেলাকে চুপচাপ বসে থাকতে দেখে ফারাজ স্টিয়ারিং ঘুরিয়ে বলল, তুমি কি যেন বলতে চেয়েছিলে? সদ্বিদ ফিরল বেলার। গলা খাকারি দিয়ে বলল, এখনই বলবো? তোমার সমস্যা না থাকলে বলো, শুনছি। গলা ভারী হয়ে আসছে বেলার। রিমোর নামটা কোনোদিন সামনে না আসলে অতীত নিয়ে কখনো কথা বলতে হতো না। সব অতীত নিয়ে কথা বলতে ভালো লাগে না সবার। বেলা কিছুক্ষণ পুরনো কথা ঝালিয়ে নিল। মা, বাবা, ভাই, সৎ মা, সৎ ভাই, সৎ মামা সবাইকে মনে করলো সে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি আমার কোনো অতীত নিয়ে কখনো আগ্রহ দেখাননি। আমার আগের সংসার, কে কে ছিল, বা আমার বাবা মা, আমার ছোটবেলা নিয়ে কোনো প্রশ্ন করেননি। ফারাজ সামনে নজর রেখে বলল, হ্যাঁ, জিজ্ঞেস করিনি, কারণ তোমার অতীতের সাথে আমি জড়িত নয়। তুমি আগে কেমন ছিলে, কি অবস্থায় ছিলে, কার ছিলে, এসব জানতে আমার মোটেও ভালো লাগবে না। তুমি বর্তমান এবং ভবিষ্যৎ শুধু আমার। আমাদের এই সময়ের সব কথা দুজনের শেয়ার করা উচিত, অতীত নয়। বেলা পাশ ফিরে ফারাজের দিকে তাকালো। আর বর্তমানের সাথে যদি অতীত জড়িয়ে থাকে তাহলে সেই অতীত শুনবেন না? গাড়ির গতি আরও কমলো। ফারাজ বেলার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে বলো তো? অনেক কিছু হয়েছিল, আবার অনেক কিছু হয়তো হতে চলেছে, বুঝতে পারছি না, ক্লিয়ার করে বলো। আমি একজন বলার আগেই চারপাশে ভিড় দেখতে পেল বেলা এবং ফারাজ। বেলা কথা থামিয়ে দিল। ফারাজ বারবার হরেন বাজাচ্ছে। একটু এগিয়ে যেতেই এক মধ্যবয়সী লোক গাড়ির দিকে এগিয়ে এসে বলল, বাবা, সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়িতে ড্রাইভার, একটা ছেলে আর একটা মেয়ে ছিল। মেয়েটার অবস্থা খুব খারাপ, ফাঁকা জায়গায় কোনো গাড়ি চাপা দিয়ে চলে গেছে, কেউ ধরতে পারেনি। তোমরা একটু ওদের হাসপাতালে নিয়ে যাবে? ফারাজ একবার বেলার দিকে তাকালো। বেলা চিন্তিত হয়ে সামনের দিকে তাকিয়ে আছে। ফারাজ বলল, গাড়িতে নিয়ে হাসপাতালে যাওয়া কি উচিত হবে? বেলা সামনে তাকিয়েই বলল, আমাদের সময় কাটানোর চেয়ে একজন মানুষের প্রাণের দাম অনেক। আপনি প্লিজ হাসপাতালে চলুন মেয়েটাকে নিয়ে, সাথে একটা ছেলেও আছে আম্মা। বাইরের লোকের কথা শুনে বেলা আবার বলল, আপনারা ওনাদের গাড়িতে তুলে দিন, উনি ডাক্তার, উনি সব সামলে নেবেন আশা করছি। ফারাজ বেরিয়ে গেল। বাহিরে লোক সমাগম বেড়েই চলেছে। বেলার একবার বের হতে ইচ্ছে করলো, তারপর আবার মনে হলো বাহিরে অনেক মানুষ, বের হওয়া উচিত হবে না। জানালার কাচ নামালো, মাথা বের করে বাহিরে দেখছে সে। হঠাৎ বাহিরে পেছন থেকে কেউ শক্ত কিছু দিয়ে মাথায় আঘাত করলো। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় সাথে সাথে মাথা ঘুরিয়ে পেছনে তাকালো সে। স্পষ্ট কাউকে দেখলো। লম্বা চওড়া, স্বাস্থ্য ভালো, দেখতে ফর্সা লোকটি হাতে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। বেলার মাথা ব্যথা করছে। পাশ দিয়ে বিড়বিড় করে কিছু নেমে যাচ্ছে, বুঝতে পেরে হাত দিতেই হাতটা ভিজে যায়। হাত সামনে নিয়েই বুঝতে পারে রক্ত বের হচ্ছে। চোখ দুটো ছোট হয়ে আসতে থাকলো বেলার। পেছনে থাকা ব্যক্তিটা বলে উঠল, রিমন এত সহজে সব কিছু শেষ করবে না, যন্ত্রণা দিয়ে দিয়ে মারবো সবাইকে।
কয়েকজন এসে গাড়ির পেছনের সিটে দুইজনকে তুলে দিল। ফারাজ তড়িঘড়ি করে ড্রাইভিং সিটে বসে বেলাকে উদ্দেশ্য করে বলল, ওয়াজিয়া, সর্বনাশ হয়ে গেছে। গাড়িতে সাদমান আর নীরা ছিল। ওরা দুজন হয়তো বেরিয়েছিল। আমি ওয়াহাজ ভাইকে কল দিয়ে হসপিটালে আসতে বলছি। বেলার কানে কথাগুলো পৌঁছালো ঠিকই, কিন্তু কোনো উত্তর করতে পারল না। চোখ বন্ধ হয়ে এলো তার।